যে প্রান্তিক খামারের যে পর্যায়ে যে পশু প্রাণীগুলো আমরা দেখতে পাচ্ছি তাও না, আমাদের বাহির থেকে বা বিদেশি পাখি থেকে শুরু করে আমাদের যত ধরনের পশু পাখি আমরা সবই দেখতে পাচ্ছি। জাতীয় প্রাণী সম্পদের এই নতুন উদ্যোগটা আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। বিটলের ক্রস, এটা অনেকে মতো জানে না, বাচ্চারা যারা আরও নতুন নতুন আমাদের দেশীয় যা যেগুলো ব্ল্যাক ব্যাংকগুলো আছে এগুলোর উপরে জানতে পারছে। এটা যদি সব সময় বা বছর বছর করা হয়, সব বাচ্চারাও দেখতে পারবে, বড়রাও দেখতে পারবে, ওরা এদের সব পশু পাখি সম্বন্ধে এগুলো জানবে। শহর জীবনের মধ্যে বিশেষ করে আমাদের বাচ্চারা বা আমাদের পরবর্তী জেনারেশন যারা, তারা এই ধরনের প্রাণীগুলি কাছ থেকে দেখে অভ্যস্ত না। কোরবানির সময় তারা 2 দিন শুধু গরু আর ছাগল দেখতে পায়। আমি বিড়াল দেখেছি, কুকুর, পাখি, গরু, তারপরে মুরগি। দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 এবং শুধুমাত্র এটি ঢাকায় সীমাবদ্ধ নয়, সারা দেশব্যাপী এটি পালন করা হচ্ছে। এবং এই যে প্রাণী সম্পদ সপ্তাহটি চলছে সেটি কিন্তু প্রথমবারের মতো পালন করা হচ্ছে এবং যারা প্রান্তিক পর্যায়ের খামারি রয়েছে, প্রাণী সম্পদ নিয়ে যারা কাজ করেন, তাদের উৎসাহিত এবং অনুপ্রাণিত করবার জন্য এই আয়োজন। এবং প্রথমবারের মতো এই আয়োজনটি করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আজ আমরা যে আলাপটি করছি সেই আলাপটি আসলে এই প্রাণী সম্পদ যে সপ্তাহ, সেই সপ্তাহের বিস্তারিত আলোচনা করব। প্রাণী সম্পদের যে ভাণ্ডার রয়েছে, সম্ভাবনা, সংকট, চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবো। এবং এই আলোচনায় আমাদের সঙ্গে কথা বলবার জন্য দুজন বিশেষ অতিথি রয়েছেন। শুরুতেই পরিচিত হয়ে আমাদের সঙ্গে রয়েছেন আবু তাহের মোহাম্মদ জাবের, সচিব, মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এবং আমার বাইরে রয়েছেন ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান, মহাপরিচালক, প্রাণী সম্পদ অধিদপ্তর। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শকের পুরো আয়োজনের সঙ্গে আছে আমি নাইম আবির, আপনারা দেখছেন স্টার নিউজ। আমরা আলোচনাটা শুরু করতে চাই জনাব আবু তাহের মোহাম্মদ জাবের, আপনাকে দিয়েই। আপনি তো খুব সম্প্রতি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সচিব হিসেবে। এই জাতীয় প্রাণী সম্পদ যে সপ্তাহ পালন করা হচ্ছে দেশে প্রথমবারের মতো, একটু ব্যাকগ্রাউন্ডে যদি বলেন যে কেন এই সপ্তাহটা পালন করা হচ্ছে এবং পেছনের গল্পটা জানতে চাই শুরুতে। ধন্যবাদ। আসলে এই সপ্তাহটা এর আগেও পালিত হয়েছে বিভিন্ন ফর্মে, প্রাণী সম্পদ সেবা সপ্তাহ বা এরকম নামে। কিন্তু জাতীয় পর্যায়ে যে প্রোগ্রামগুলো আছে, যে বিভিন্ন দিবস, বিভিন্ন সপ্তাহ, এগুলো মন্ত্রিপরিষদ বিভাগের একটা তালিকা রয়েছে, সেখানে যুক্ত থাকতে হয়। তো আমরা এই বছর উদ্যোগ নিয়েছি। প্রথমে অর্থ বিভাগের অনুমতি নিয়েছি, তারপর মন্ত্রিপরিষদ বিভাগে আমরা পাঠিয়েছি। মন্ত্রিপরিষদ বিভাগ আমাদের উপদেষ্টা পরিষদের বৈঠকে সেটি উপস্থাপন করেছেন। 9ই অক্টোবর সেটি অনুমোদিত হয়েছে প্রস্তাবটি। তো আমি মনে করি এটি একটি মর্যাদাপূর্ণ বিষয় প্রাণী সম্পদ অধিদপ্তরের জন্য, মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য। কেন এটা আমরা করলাম? এটা করার কারণ হচ্ছে যে এর মাধ্যমে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা উদ্দীপনা আসবে, এটি জনসচেতন হবে এবং তরুণ উদ্যোক্তারা এই সেক্টরে আসতে উৎসাহিত হবে। এবং আমাদের যে বিজ্ঞানী এবং ইতিমধ্যে যারা উদ্যোক্তা হিসেবে এই সেক্টরে এসছেন এবং যারা খামারি রয়েছেন, ক্ষুদ্র, মাঝারি অথবা বৃহৎ, তারা কিন্তু এটা অনুপ্রাণিত হবেন এই বিষয়টা থেকে, কারণ এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তো আমরা মনে করি যে এর মাধ্যমে এর মধ্যে কি হবে, আমাদের এই সেক্টরটা ব্র্যান্ডিং হবে এবং আমাদের যারা বিজ্ঞানী, যারা উৎপাদক এবং যারা এর বাজারের সাথে যুক্ত, সব কিছুর মধ্যে কিন্তু একটা কানেক্টিভিটি তৈরি হবে। এই জন্য আমি মনে করি যে এই যে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতি বছর নভেম্বর মাসের 3য় সপ্তাহে এই সপ্তাহটি পালিত হবে। এই বছর আমরা একটু পাওয়ার পরে আমাদেরকে আয়োজন করতে একটু সময় লেগেছে বলে আমরা একটু পিছনে চলে এসেছি। আগামী বছর থেকে আমরা যথাসময়ে সেটা করব। আপনাকে ধন্যবাদ। আমি মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর, আপনার কাছে জানতে চাই ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান, এই যে প্রাণী সম্পদ সপ্তাহ শুরু হলো এবং এটি পরের বছর ধরেও এটি নিয়মিতই হবে নভেম্বর মাসে, প্রান্তিক যারা খামারি রয়েছে, মানে বাংলাদেশে প্রাণী সম্পদ নিয়ে কাজ করেন, তার তো বেশিরভাগেরও মানে যারা রয়েছে তারা কিন্তু এই প্রান্তিক খামারি যারা রয়েছে, তারা কিভাবে লাভবান হতে পারে এই সপ্তাহ থেকে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই প্রথমবারের মতো যেহেতু জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ আমাদের 2025 উদযাপিত হচ্ছে এবং আপনি জানেন যে গতকালকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। 26শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত এই এক সপ্তাহব্যাপী আমরা এই দিবসটি সারা দেশের আমাদের যে উপজেলা পর্যায় পর্যন্ত এই দিবসটি পালিত হবে। তো এই এবছরের প্রতিপাদ্য হচ্ছে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি। আমরা এই দেশীয় জাত, আমাদের যে নিজস্ব কিছু জাত আছে, গরু, ছাগল, ভেড়া, মুরগি,
এগুলোর উপর একটু জোর দিতে চাচ্ছি, 1 নম্বর। 2 নম্বর হলো প্রযুক্তিটাকেও সামনে আনতে চাচ্ছি। এর মাধ্যমে আপনি যে প্রশ্নটা করেছেন যে খামারি আসলে কীভাবে লাভবান হবে, আমার কিন্তু এই 18 কোটি যে মানুষ আছে আমাদের, এর দুধ, ডিম, মাংস যে সাপ্লাই দিচ্ছে, যেখান থেকে উৎপাদন হচ্ছে, এটা কিন্তু আসলে প্রায় 1,91,000-এর মতো প্রান্তিক খামারির কিন্তু আমার কাজ করে করছে। এখানে কর্মসংস্থান একেবারে হচ্ছে। সরাসরি যারা আছে, এর বাইরেও কিন্তু একটা বিরাট জনগোষ্ঠী। আমরা বলছি যে প্রায় আমার পপুলেশনের 20% সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু এই লাইভস্টকের সাথে আছে। সেই প্রান্তিক জনগোষ্ঠীকে একটা মেসেজ দিয়া যে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরও কিন্তু তোমাদের জন্য কাজ করছি, এই সপ্তাহে আমরা সেটা জানাতে চাই। আমার উপজেলা পর্যায়ে প্রত্যেকটা উপজেলায় কিন্তু প্রদর্শনী হচ্ছে, মানে প্রাণী সম্পদ মন্ত্রণালয় বা অধিদপ্তর তাদের সঙ্গে আছে, সেটি হচ্ছে আপনাদের এটাই মূল বিষয়। আপনার ধন্যবাদ। আমি জনাব জাবিরের কাছে একবার আসতে চাই যে এই যে প্রদর্শনী হচ্ছে এবং যারা এখান থেকে প্রদর্শনী দেখার পরে অনুপ্রাণিত হবেন যে আমিও একটা খামার করতে চাই, একেবারে তরুণ উদ্যোক্তা, সেই তরুণ উদ্যোক্তার সবথেকে বড় সমস্যা যদি বলি, বাংলাদেশে অর্থনৈতিক একটা সাপোর্ট তার দরকার বা একটা ঋণ দরকার অথবা তার একটা মূলধন দরকার। সেটি নিয়ে আপনারা কী ধরনের কাজ করছেন? মানে যেই লোকটা অনুপ্রাণিত হয়ে বাড়িতে গেল, এরপরে উনি পরিকল্পনা করবেন, তাকে আপনারা কিভাবে পেট্রোনাইজ করবেন? 2 রকম বিষয় আছে। সেটা হচ্ছে যে আমরা মনে করছি যে অনেক মানুষ আগ্রহী হবে, আবার আমরা এটাও চিন্তা করছি যে অনেক মানুষকে আগ্রহী করে তোলা দরকার, 2 দিক থেকেই। তো আমরা যারা তরুণরা, বিশেষ করে শিক্ষিত তরুণ যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসছে, তারা যাতে চাকরির পিছনে না ঘুরে তারা যাতে উদ্যোক্তা হতে পারে, সেই জন্য আমরা 2 ধরনের সাপোর্ট আমরা চিন্তা করছি। একটা হচ্ছে আমরা এসএমই ফাউন্ডেশনের সাথে যে তাদেরকে কিভাবে উদ্যোক্তা হতে হবে সেই বিষয়টা এসএমই ফাউন্ডেশন তাদেরকে প্রশিক্ষণ দিবে, এটা হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য। তারপরে আমরা যে ট্রেনিংটা দিব এটা হচ্ছে কিভাবে আমাদের গরু, মহিষ, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া এগুলো প্রতিপালন করতে হবে এবং তাকে তার চিকিৎসা কীভাবে করতে হবে, তাকে কীভাবে খাওয়াতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রশিক্ষণ দেব। এবং অর্থনৈতিক যে বিষয়টা সেটা হচ্ছে 2 রকমভাবে। এসএমই ফাউন্ডেশনও বিভিন্ন ব্যাংকের সাথে তাদের সম্পর্ক আছে, তারা তরুণ উদ্যোক্তাদেরকে তারা সেই ব্যাংক থেকে যাতে স্বল্প সুদে ঋণ পেতে পারে সেটা তারা চেষ্টা করবে। আরেকটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক একটি পরিপত্র দিয়েছে, সেই পরিপত্রতে বলা হয়েছে যে কি পরিমাণ উৎপাদনের, কি পরিমাণ গরু ছাগল পুষলে অথবা কী ধরনের হাঁস মুরগি কত পরিমাণ পুষলে কত পরিমাণ ঋণ পাবে, এটা কিন্তু পরিমাণ অনেক, এটার উপরে একটা ইন্টারেস্ট হবে, সেই ইন্টারেস্টের পরিমাণও কম। তো এটা আমার মনে হয় যে একটা বিরাট অগ্রগতি। আমাদের ডিজি মহোদয় বলতে পারবেন যে আসলে কোন পরিমাণ মানুষের জন্য কি পরিমাণ টাকা দেওয়া হবে। আরেকটা বিষয় আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই সেক্টরে চাহিদা কিন্তু অনেক। আমরা কিন্তু এটা বলছি যে আমাদের দুধ, ডিম, মাংস এবং ডিম, যদি আমরা স্বাধীনতার পরের কথা বলি, যেখানে 5 লক্ষ মেট্রিক টন দুধ উৎপাদিত হতো, এখানে প্রায় এখন 98 লক্ষ মেট্রিক টন। কিন্তু তারপরেও কিন্তু আমাদের চাহিদা, যেহেতু জনসংখ্যা বাড়ছে, চাহিদাও বাড়ছে। তো আমরা যদি উদ্যোক্তাদের এখানে নিয়ে আসতে পারি, এটা হবে কি যে উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা সেটা থেকে কি বলবে প্রফিট করতে পারবে। আরেকটা জায়গায় আমরা যাচ্ছি এখন হচ্ছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সের জন্য আমরা কাজ করছি। আমরা আশা করি খুব দ্রুতই একটা ইন্স্যুরেন্স পলিসি করব আমাদের প্রাণীর জন্য, এবং প্রাণীর জন্য যারা প্রাণী প্রতিপালন করে তাদের জন্য একটা ইন্স্যুরেন্স। কী জন্য আমরা বলছি, একজন কৃষক তার একটা গরু যখন অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু এটা সবাই জানে না, একমাত্র সেই কৃষক জানে। তখন সে কিন্তু তার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তাড়াতাড়ি এটা জবাই করে ফেলে এবং মাংস বিক্রি করে ফেলে। এই মাংস খেয়ে কিন্তু সাধারণ মানুষ যারা মাংস খাচ্ছে তারা অসুস্থ হয়ে যাওয়ার যথেষ্ট আশঙ্কা আছে, এবং সেটা হচ্ছে। আমরা যদি ওই খামারিকে এটা নিশ্চিত করতে পারি যে তার গরুটা অসুস্থ হয়ে মারা গেলে সে এটার জন্য প্রণোদনা পাবে, তাইলেই সে কিন্তু আর এই কাজটা করবে না। আমরা এই দিকে অগ্রসর হচ্ছি, আমরা আশা করি খুব দ্রুতই এটা করতে পারবো। বা অনেকগুলো কাজ আপনি বলছেন। আমি একটু ডিজি মহোদয়ের কাছে আসতে চাই যে কি পরিমাণ ঋণ দেয়া হচ্ছে সেটি যদি একটা পরিসংখ্যান বা আমাদের একটু জানান, আমাদের যারা উদ্যোক্তা থাকবেন তারা নিশ্চয়ই লাভবান হবে। এবং একই সাথে প্রযুক্তি নিয়ে আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশের কৃষি খাতে বা প্রাণী সম্পদ এই ধরনের বিষয়গুলোতে প্রযুক্তির ব্যবহার আগের থেকে কেমন বাড়লো, আপনারা নতুন করে কি কি যুক্ত করলেন সেই বিষয়গুলো, এবং তার কারণে এটির এই চাহিদার থেকে যে ফলাফল
কতখানি বাড়লো, মানে আগে থেকে স্যার একটা উদাহরণ দিচ্ছিলেন যে কি পরিমাণ বেড়েছে সার্বিকভাবে আপনার কাছে? কিছু উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কিন্তু আমরা ছোট ছোট উদ্যোক্তাদের ইনসেনটিভ দিচ্ছি। যেমন কোনো উদ্যোক্তা যদি সে তার দুধের একটা প্রসেসিং ফ্যাক্টরি আছে, সেখানে সে চিজ তৈরি করতে চায়, সুতরাং আমরা কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর তাদেরকে একটা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কিন্তু আমরা সহায়তা দিচ্ছি যে তুমি যদি 500 টাকা দাও আমি কিন্তু তোমাকে 500 টাকা দেবো। সুতরাং এভাবে কিন্তু আমরা অনেকগুলো, যেমন দুধের উপরে আমাদের অ্যানিম্যাল ফিড তৈরির, কারণ আপনি জানেন যে আমাদের দেশে যে বিশাল পোলট্রি সেক্টর, সেখানে কিন্তু অনেক খাদ্য তৈরি হচ্ছে। সুতরাং ছোটো ছোটো কিন্তু খামারিরাও, ছোটো ছোটো উদ্যোক্তারা তারা অ্যানিম্যাল ফিড তৈরির ফ্যাক্টরি করছে, সেখানেও কিন্তু আমরা গভর্নমেন্ট থেকেও কিন্তু আমরা তাদেরকে ফাইন্যান্সিয়াল কিছু উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সাপোর্ট দিচ্ছি। এটা একটা অংশ যে আমরা তাদেরকে বলছি ইয়েস আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর তোমাদেরকে সাথে আছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক যেটা করেছে, খুবই চমৎকার একটা উদ্যোগ নিয়েছে, একেবারে খুবই স্বল্প সুদে। সেটা হলো যে যেমন 1000 ব্রয়লার যদি কেউ খামার তৈরি করতে চায়, সে কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় 10 লক্ষের মতো সে একটা টাকা কিন্তু গভর্নমেন্ট তাদেরকে দিচ্ছে। লেয়ারের ক্ষেত্রে প্রায় 18 লক্ষ টাকা দিচ্ছে। যেমন কেউ যদি 20টা গাভীর জন্য সে পালন করতে চায়, খামার করতে চায়, প্রায় 98 লক্ষ টাকা দিচ্ছে। তার মানে গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন প্যাকেজ সিস্টেম ভালো রকমের সাপোর্ট দিচ্ছে এবং আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ ব্যাংক একসাথে কিন্তু এই বিষয়টা মানে নির্ধারণ করেছি। সুতরাং আমরা মনে করি যে এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো এগিয়ে আসছে এবং আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরও খামারিদের সাথে থেকে যদি এগুলোকে আরেকটু এক্সপার্টাইট করতে পারি, খামারিদেরকে জানাতে পারি, তাহলে উদ্যোক্তাও এগিয়ে আসবে এবং প্রাণী সম্পদ অধিদপ্তরও তাদের সহযোগিতা করবে। আরেকটি প্রশ্ন যেটা করেছেন প্রযুক্তিগত, আপনি জানেন যে আজকে দেখেন প্রায় 6.5 কোটি ডিম প্রতিদিন বাজারে আসছে। তার মানে এই 18 কোটি মানুষ তারা কিন্তু দেখেন কোথাও এরকম না যে ডিম পাওয়া যাচ্ছে না, তাই না? তার মানে ডিম তো আসছে। অনেক প্রযুক্তি, চমৎকার কিছু ফার্মিং সিস্টেম হয়েছে, বড় বড় টেকনোলজিক্যাল ইনস্টিটিউটরাও আসছে, আমাদের টেকনোলজি দিচ্ছে। আমাদের একটা খুব সুন্দর একটা বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট আছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন, তারা কিন্তু অনেকগুলো টেকনোলজি আবিষ্কার করেছে। যে আপনাকে ধন্যবাদ। আমি জনাব আবু তাহের মোহাম্মদ জাবের আপনার কাছে আরেকবার আসতে চাই যে ধরেন একেবারে প্রান্তিক পর্যায়টা নিয়ে তো মূলত আমরা বেশি আলোচনা করছি, কারণ উদ্যোক্তা হওয়া বা এই গ্রামের উদ্যোক্তারাই তো মূলত এই জায়গাটা ডমিনেট করছে। তারা ব্রয়লারের একজনের যদি এই খামার থাকে, সেটির বৈজ্ঞানিকভাবে উনি আসলে কিভাবে এইটি চালাবেন, কিভাবে খাবার দিবেন, তার যে এই যে জ্ঞানের দরকার, প্রশিক্ষণের দরকার, সেটি নিয়ে আপনারা কিভাবে কাজ করছেন, বা নাকি তাদেরকেও আপনারা নজরদারির মধ্যে আনতে পারছেন? নিশ্চয়ই, সেটা হচ্ছে যে আমরা সকল উদ্যোক্তা যে আমরা তৈরি করেছি তা কিন্তু নয়, অনেক উদ্যোক্তা নিজে থেকেই তৈরি হয়েছে এবং তাদের মধ্যে কেউ কেউ আমাকে বলছে যে তারা ইউটিউব থেকে অথবা বিভিন্ন টেলিভিশন চ্যানেল যেসব প্রোগ্রাম প্রচার করে সেগুলো দেখেও তারা উদ্যোক্তা হয়েছে, তো অনেকগুলো সাফল্যের গল্প দেখে। তো সেটা একটা বিরাট বিষয়। এখন আমাদের যেটা আমি বলছি যে আমাদের এখন পর্যন্ত উপজেলা পর্যায়ে আমাদের কর্মকর্তারা রয়েছেন তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং আমরা এটা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত সম্প্রসারিত করার জন্য কাজ করছি। আমরা অলরেডি লোক নিয়োগ করেছি, লোক নিয়োগের কার্যক্রম শুরু করেছি ইউনিয়ন পর্যায়ে, যাতে আমাদের লোক থাকে, যাতে করে, কারণ গ্রামে যে মানুষের সাপোর্ট দরকার এটা কিন্তু উপজেলা থেকে সবসময় দেওয়া সম্ভব হবে না। তো ইউনিয়ন পর্যায়েতে আমরা এটা কাজ করছি। আরেকটা বিষয় যেটা আমরা বলি, যেটা যে আমাদের যে তরুণ উদ্যোক্তারা তারা কিন্তু অনেক ট্রেন্ড। আমরা একটা নতুন জায়গায় যাওয়ার চিন্তা করছি, সেটা হচ্ছে বেসরকারি পর্যায়ে, অর্থাৎ মানুষ কিন্তু সার্ভিস পয়সা দিয়েও কিনতে চায়, সবসময় ফ্রি সার্ভিস চায় না। তো আমরা কিছু মানুষকে ট্রেনিং করাতে চাই, যারা ট্রেনিং করে আমরা ছেড়ে দিব, তারা তাদের অঞ্চলে যাবে, তারা পয়সার বিনিময়ে সার্ভিস দিবে, এবং এতে করেও আমাদের যারা একদম রুট লেভেলে যারা খামারি তারা উপকৃত হবে। তবে এটা ঠিক যে এখন পর্যন্ত আমাদের যারা প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা বিজ্ঞানী, যারা তার চিকিৎসক আমরা যেটা বলছি, তারা কিন্তু অনেক কাজ করছে। আরেকটা বিষয় যে এই যে এত বড় খাত, যে বলা হয় যে আমাদের এখন যে পোলট্রিতেই প্রায় 60 লক্ষ মানুষ কর্মরত আছে, শুধুমাত্র পোলট্রিতেই। এই 60 লক্ষের মধ্যে 40% হচ্ছে নারী, এবং মানে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এটা একটা বিরাট বিষয় নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে।
কারণ আমি নিজে গল্প শুনেছি, একজন নারী বলছেন যে আমি 2টা গরু নিয়ে শুরু করেছিলাম, এখন 22টা গরু। একজন বলছেন যে আমি 2টা ছাগল নিয়ে শুরু করেছিলাম, এখন 25টা ছাগল, এবং আমি একটা ছাগল বিক্রি করে আমার বাচ্চাদের পড়াশোনার খরচ বহন করি এবং বাচ্চারা ভালো স্কুলে পড়ে। এই যে মানে গল্পগুলো। আরও একটা আছে যে আমাদের সমতলে যারা নির্জন গোষ্ঠী তাদেরকেও আমরা বিভিন্নভাবে আমরা তাদেরকে বিভিন্ন উপকরণ দিয়ে, অর্থাৎ মুরগি, ছাগল অথবা গরু, এগুলো দিয়ে কিন্তু আমরা হেল্প করছি এবং তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। জি, আপনার ধন্যবাদ। আমি একটু ডিজি মহোদয়ের কাছে আসতে চাই, একটু দামের বিষয় নিয়ে কথা বলতে চাই। ধরেন প্রত্যেক বছর কুরবানির সময় আমরা দেখি গরু যে পরিমাণ, এবং আপনারাও তথ্য দেন যে বাংলাদেশে এবার কুরবানির জন্য একেবারে পর্যাপ্ত গরু মজুত রয়েছে, তাহলে দামের ক্ষেত্রে একটা বড় রকমের শঙ্কা এবং জটিলতাও তৈরি হয়। যদিও তারা খাবারের দাম বেড়ে গেছে, মানে এই গবাদি পশুর, সেটিকে তারা বিভিন্ন রকমভাবে বলেন কারণ হিসেবে। আপনার কি মনে হয় আসলেই কি আমাদের এই গবাদি পশুর জন্য খাবার, অর্থাৎ ঘাস থেকে শুরু করে বাকি যে ধরনের তারা খাবার খায়, সেটি নিয়ে আসলে কাজ করার সুযোগ আছে, বা এই অভিযোগের সত্যতা কতখানি দেখেন? না, ধন্যবাদ। আসলে আমাদের যে দেখেন, আমাদের গত কোরবানিতে প্রায় 1,24,00,000 গবাদি পশু, হ্যাঁ, ছাগল, ভেড়া, গরু, মহিষ, এগুলো কিন্তু আমরা প্রস্তুত করেছিলাম। প্রস্তুত মানে আমরা করিনি, আসলে সেই ক্ষুদ্র খামারিরা যারা 2টা-5টা করে গরু লালন পালন করেছে। এরকম প্রায় 5 লক্ষ খামারি আছে যারা শুধুমাত্র একটু কুরবানিকে টার্গেট করে কাজ করে সারা দেশে আমাদের। তো তারা কিন্তু অনেক কষ্ট করে তাদের এই উৎপাদিত পণ্যটা, গবাদি পশুগুলো যখন বাজারে নিয়ে আসে, তারা কিন্তু মানে খুবই আশান্বিত। এবং গত কয়েক বছর যাবৎ এই খামারিরা কিন্তু খুবই উৎসাহিত হচ্ছে। এবং এর পিছনে আসলে অনেক গল্প, যে তাদেরকে তাদের খাবার, তাদের ভ্যাকসিন, তাদের ঔষধ, অনেক কিছু। খামারি কিন্তু অনেক সময় তার নিজের শ্রমটাকে হিসাব করে না, জি, তারপরেও তারা কিন্তু এখানে আছে। একটা গবাদি পশু লালন পালনের প্রায় 70% হলো খাবারের খরচের উপর নির্ভর করে। আমাদের দেশে এখনও কিন্তু গবাদি পশু লালন পালনের ক্ষেত্রে যে খাবারের যে বিশেষ করে গরু, ছাগল, হাঁস, যেগুলোর জন্য ঘাস একটি বড় মানে উৎপাদন, খাদ্য উৎপাদন, আমাদের কিন্তু আস্তে আস্তে ঘাসের হিয়ের সংখ্যা কমে যাচ্ছে, গোচারণ ভূমি কমে যাচ্ছে। সুতরাং এই জায়গাটায় আমরা কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়ছি। সুতরাং গবাদি পশুর খাবারের কিন্তু কিছুটা হলেও দাম বেড়ে যাচ্ছে। আরেকটা বিষয় হলো যে আমাদের একই সাথে আরেকটা চ্যালেঞ্জ হলো যে আমাদের অনেক গবাদি পশু, তাহলে আমাদের প্রায় 2.5 কোটির উপর গবাদি পশু আছে, শুধু গরু, ছাগল আছে প্রায় 2.5 কোটির অধিক। তাহলে এই যে একটা বিশাল গবাদি পশুর জন্য যে খাদ্য, আমরা কিন্তু অনেকটা বাণিজ্যিক খাদ্যের উপরে নির্ভর করতে হচ্ছে, সেই কারণে কিন্তু দামটা বাড়ছে। তো এই জায়গাগুলো আমরা চেষ্টা করছি। সচিব স্যার জানেন যে ইতিমধ্যে আমরা কিন্তু 8টি জেলা মানে ডিসিদেরকে আমরা পত্র দিয়েছি, সচিব স্যার নিজে চিঠি দিয়েছে যে ওখানে যদি চারণভূমি, যেগুলো নতুন চর আসছে, জেগে উঠছে, কিংবা কোনো খাস জমি আছে, সেগুলো যেন আমরা প্রাণী সম্পদ দপ্তরের যদি আমাদের অনুকূলে বরাদ্দ দিয়ে দেয় এবং আমরা যদি খামারিদেরকে দিতে পারি, তাহলে কিন্তু এখান থেকে আমরা কিন্তু কিছুটা হলেও এই গবাদি পশুর ঘাসের একটা সংস্থান করতে পারবো। আরেকটা জায়গা হলো যে কিছু নতুন নতুন ডিজিজ কিন্তু আমাদেরকে, যেমন সম্প্রতি আমাদের লাম্পি স্কিন ডিজিজ, যেটা সারা দেশে কিন্তু আমাদের এই ডিজিজটি দেখা দিয়েছে। সুতরাং সেখানেও এর জন্য একটু ভ্যাকসিন, এই জায়গাটা কিন্তু আমাদের কাজ করছে। আমরা যদি আমরা পুরো দেশে এই ভ্যাকসিনেশন কভারেজটা করতে পারি, তাহলে কিন্তু আমরা কিছুটা হলো খামারি তার উৎপাদিত পণ্য সুলভ মূল্য দিতে পারবো। আমি একটু সচিব মহোদয়ের কাছে আসতে চাই যে আপনারা আসলে খামারিদের কী ধরনের সুসংবাদ আজকের এই সপ্তাহের, আজকের যে আমরা বিশেষ আলাপটি করছি, কি দিতে চান, মানে কি ধরনের প্রণোদনা দেওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন? আমরা একটা চেষ্টা করছি, সেটা হচ্ছে আমাদের খামারিদের বিদ্যুতের যে জায়গাটা, সেখানে হচ্ছে যে আমরা এখানে তাদেরকে রেয়াত দেওয়া যায় কি না, এই নিয়ে আমরা কাজ করছি। অর্থ মন্ত্রণালয়, এনার্জি রেগুলেটরি কমিশন এবং বিদ্যুৎ বিভাগ সবার সাথে আমরা আশাবাদী, হয়তোবা এটা হতে পারে, আমরা আশাবাদী। এটা একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা আমরা বলতে চাই যে আমরা খামারিদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আমরা আরও বাড়াবো, প্রশিক্ষণের ব্যবস্থা, এবং তাদেরকে আরও কীভাবে প্রণোদনা দেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা ইআরডির সাথে, অর্থ বিভাগের সাথে, সব জায়গায় আমরা কাজ করছি। আমরা দেখি, এটা আমরা চেষ্টা করছি যাতে তাদেরকে
আমাদের প্রণোদনার মধ্যে নিয়ে আসা যায় এবং বিশেষ করে প্রশিক্ষণের জায়গাটাকে আমরা আরও অনেক বৃদ্ধি করতে চাই। আরেকটা হচ্ছে যে আমাদের সেবা কার্যক্রমটা আমরা ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। আমরা আশা করি এটা তাড়াতাড়ি করতে পারবো। জি, আপনার ধন্যবাদ। একটু ডিজি মহোদয়ের কাছে আসতে চাই যে মানে আমাদের তো প্রতি বছর কুরবানির সময়, আমি আবারও কুরবানির প্রসঙ্গে একটু আসি, কারণ এইটি ঘিরে একটা প্রাণী সম্পদের একটা বড় রকমের বাণিজ্য বা অর্থনীতি তৈরি হয়। অনেক সময় আমরা দেখি যে বেঁচে যায়, মানে প্রাণী বা আপনি যদি গবাদি পশু বেঁচে যায়, মানে আপনাদের কি কবে বাংলাদেশ এই যে প্রাণী সম্পদ বা প্রাণী সম্পদ থেকে যে মাংস তৈরি হয় এইটা আমাদের রপ্তানি করা বা দেশের বাইরে আমাদের চাহিদা পূরণ করার পাশাপাশি এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? বাইরে রপ্তানির একটা বড় বাধা হলো রোগ ব্যাধি। প্রত্যেকটা দেশই তাদের নিজস্ব বলে যে তোমার যেমন খুরা রোগ, FMD, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এটা ফ্রি হতে হবে। এই জন্য আমরা 4টি জেলাকে বেছে নিয়েছি, ভোলা, মানিকগঞ্জ, পাবনা এবং সিরাজগঞ্জ। আমরা খুব আশাবাদী অন্তত এই 4টি জেলা থেকে আমরা যদি গবাদি পশুর খুরা রোগটি মুক্ত করতে পারি তাহলে কিন্তু আমরা এখন এই মুহূর্তে সৌদি আরব কিন্তু আমাদের কাছে মাংস চাচ্ছে। তাহলে আমরা কিন্তু যদি মুক্ত ঘোষণা করতে পারি, আমরা ইতিমধ্যে মুক্ত ঘোষণার জন্য আমাদের যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ আছে তাদের কাছে অ্যাপ্লিকেশনে জমা দিয়েছি। তা আমরা খুব আশাবাদী যে খুব শীঘ্রই হয়তোবা এই জায়গাগুলো থেকে যদি মুক্ত ঘোষণা করতে পারি তাহলে কিন্তু আমরা রপ্তানির বাজারে যেতে পারবো, প্রবেশ করতে পারবে বাংলাদেশ। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে এসেছি। আপনার কাছে একদম শেষ প্রশ্ন করতে চাই, কাজ করছেন এবং সামনে আরও কাজ করবেন আপনারা, একটা বড় অ্যাচিভমেন্ট নিশ্চয়ই যে প্রাণী সম্পদ সপ্তাহ আপনারা শুরু করলেন। চ্যালেঞ্জ কি দেখেন, মানে এই সম্ভাবনাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে? জিডিপিতে এর অবদান রয়েছে, কৃষি খাতে বড় অবদান রয়েছে, আপনি নিজেই বললেন যে পোলট্রি খাতে 60 লাখের মতো মানুষ এখানে কাজ করে, মানে একটা বড় সংখ্যক মানুষের কর্মসংস্থান। শেষে আপনি চ্যালেঞ্জ কি দেখেন? আমার বিবেচনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের মানব সম্পদকে উন্নয়ন করা। মানে আমরা যারা এটার সাথে যুক্ত আছি তাদেরকে আরও অনেক প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে সে উপযোগী করে গড়ে তোলা, এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসা ব্যবস্থা, আমাদের যে ভ্যাকসিন যেটা আমরা বলছি সেটা আমাদের দেশে উৎপাদন, যাতে বাইরে থেকে আমদানি না করতে হয়। ইতিমধ্যে কিন্তু অনেক উৎপাদন হচ্ছে আমাদের, কিন্তু এটাতে স্বয়ংসম্পূর্ণ হওয়া দরকার, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জগুলো করার জন্য আমাদের যে আর্থিক সাপোর্ট দরকার, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। তো আমি আশা করি যে আমরা যারা কর্তৃপক্ষ আছেন এইসব বিষয়ে আমরা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছি। কারণ হচ্ছে এটা কিন্তু শুধু আমাদের খাবার না, এটা হচ্ছে আমাদের একটা স্বপ্ন এবং এটা হচ্ছে আমাদের একটা কি বলবো যে এটা আমাদের গৌরবের বিষয় এবং কর্মসংস্থানের একটা বড় বিশাল বিষয়। এই যে আমরা কর্মসংস্থান করতে পারবো, একটা মানুষ যখন কাজের মধ্যে থাকে তাহলে কিন্তু অনেক কিছু থেকে আমরা মুক্ত থাকি। তো সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে এই বিষয়গুলো, যেসব চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ আরও অনেক আছে, তো এগুলোকে মোকাবেলা করে আমরা এই খাতটাকে যাতে আরও সমৃদ্ধ করতে পারি, এটাই হচ্ছে আমাদের চেষ্টা। যে আপনি কি আর কিছু যুক্ত করতে চান শেষে? না, আমি সচিব স্যার যথার্থ বলেছেন। এই জায়গাটা আমরা আমাদের এই প্রান্তিক খামারিদেরকে যদি আরেকটু প্রশিক্ষিত করতে পারি, মানে ট্রেনিং মাধ্যমে আমাদের প্রযুক্তিগুলো তাদের কাছে দোরগোড়া যদি পৌঁছাতে পারি, এর মাধ্যমেই মনে হয় আমাদের এই প্রাণী সম্পদের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আমি আরেকটা কথা বলতে চাই যে আসলে এই খাতের উন্নয়নে আমাদের বিজ্ঞানীদের অবদান আছে, আমাদের যারা উদ্যোক্তা তাদের অবদান আছে এবং খামারিদের অবদান আছে। তো আমি এই সুযোগে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা না হলে আমরা কিন্তু এত দূর আসতে পারতাম। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ যেটি চলছে সেটি নিয়ে আসলে বিশেষভাবে আলোচনা করছিলাম এবং একই সাথে বাংলাদেশের প্রাণী সম্পদের যে ভাণ্ডার রয়েছে সেই ভাণ্ডারের সম্ভাবনা, সংকট, চ্যালেঞ্জ কী রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম এবং আজকের এই আলাপে উঠে এসেছে বাংলাদেশ তার দেশের চাহিদা পূরণ করে বিশ্বের বাজারে আসলে প্রবেশ করবে এই প্রাণী সম্পদ নিয়ে। এবং একই সাথে যদি বলি, শুধুমাত্র খাবারের মধ্যে এই প্রাণী সম্পদটি সীমাবদ্ধ থাকবে না, এটি নারীর ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের মতো বিষয়গুলো নিয়ে আসলে কাজ করবে ভবিষ্যতে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।